শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় খণ্ড পাঠ করতে চলেছি। দ্বিতীয় খণ্ডের প্রথম পর্ব। এই ছন্নছাড়া জীবনের যে অধ্যায়টা সেদিন রাজলক্ষ্মীর কাছে শেষ বিদায়ের ক্ষণে চোখের জলের ভিতর দিয়া শেষ করিয়া দিয়া আসিয়াছিলাম, মনে করি নাই আবার তাহার ছিন্ন সূত্র যোজনা করিবার জন্য আমার ডাক পড়িবে। কিন্তু ডাক যখন সত্যই পড়িল তখন বুঝিলাম বিস্ময় এবং সংকোচ আমার যত বড়ই হোক, এ আহ্বান শিরোধার্য করিতে লেশ মাত্র ইতস্তত করা চলিবে না। তাই আজ আবার এই ভ্রষ্ট জীবনের বিশৃঙ্খল ঘটনার শতছিন্ন গ্রন্থিগুলা আর একবার বাঁধিতে প্রবৃত্ত হইয়াছি। আজ মনে পড়ে বাড়ি ফিরিয়া আসার পরে আমার এই সুখে দুঃখে মেশানো জীবনটাকে কে যেন হঠাৎ কাটিয়া দুই ভাগে ভাগ করিয়া দিয়াছিল। তখন মনে হইয়াছিল আমার এই জীবনের দুঃখের বোঝা আর আমার নিজের নয়, এ বোঝা বহিয়া বেড়াক সে যাহার নিতান্ত গরজ। অর্থাৎ আমি যে দয়া করিয়া বাঁচিয়া থাকিব, এ তো রাজলক্ষ্মীর ভাগ্য। চোখে আকাশের রং বদলাইয়া গেল, বাতাসের স্পর্শ আর এক রকম করিয়া গায়ে লাগিতে লাগিল। কোথাও যেন আর ঘর বার আপনার পর রহিল না। এমনই এক প্রকার অনির্বচনীয় উল্লাসে অন্তর বাহির একাকার হইয়া উঠিল যে রোগকে রোগ বলিয়া, বিপদকে বিপদ বলিয়া, অভাবকে অভাব বলিয়া আর মনে হইল না। সংসারের কোথাও যাইতে, কোনো কিছু করিতে দ্বিধা বাধার যেন আর লেশ মাত্র সংস্রব রহিল না। এসব অনেক দিনের কথা, সে আনন্দ আর আমার নাই। কিন্তু সেদিনের এই একান্ত বিশ্বাসের নিশ্চিন্ত নির্ভরতার স্বাদ একটা দিনের জন্য যে জীবনে উপভোগ করিতে পাইয়াছি, ইহাই আমার পরম লাভ। অথচ হারাইয়াছি বলিয়াও কোনোদিন ক্ষোভ করি না। শুধু এই কথাটাই মাঝে মাঝে মনে হয়, যে শক্তি সেদিন এই হৃদয়টার ভিতর হইতেই জাগ্রত হইয়া এত সত্বর সংসারের সমস্ত নিরানন্দকে হরণ করিয়া লইয়াছিল, সে কি বিরাট শক্তি। আর মনে হয় সেদিন আমারই মতো আর দুটি অক্ষম দুর্বল হাতের উপর এত বড় গুরু ভারটা চাপাইয়া না দিয়া যদি সমস্ত জগৎ ব্রহ্মাণ্ডের ভারবাহী সেই দুটি হাতের উপরেই আমার সেদিনের সেই অখণ্ড বিশ্বাসের সমস্ত বোঝা সঁপিয়া দিতে শিখিতাম, তবে আজ আর আমার ভাবনা কি ছিল। কিন্তু যাক সে কথা। রাজলক্ষ্মীকে পৌঁছানো সংবাদ দিয়া চিঠি লিখিয়াছিলাম, সে চিঠির জবাব আসিল অনেক দিন পরে। আমার অসুস্থ দেহের জন্য উদ্বেগ প্রকাশ করিয়া অতঃপর সংসারী হইবার জন্য সে আমাকে কয়েকটা মোটা রকমের উপদেশ দিয়াছে এবং সংক্ষিপ্ত পত্র শেষ করিয়াছে এই বলিয়া যে সে কাজের ঝঞ্ঝাটে সময় মতো পত্রাদি লিখিতে না পারিলেও আমি যেন মাঝে মাঝে নিজের সংবাদ দিই এবং তাহাকে আপনার লোক মনে করি। তথাস্তু। এতদিন পরে সেই রাজলক্ষ্মীর এই চিঠি। আকাশ কুসুম আকাশেই শুকাইয়া গেল এবং যে দুই একটা শুকনা পাপড়ি বাতাসে ঝরিয়া পড়িল, তাহাদের কুড়াইয়া ঘরে তুলিবার জন্য মাটি হাতড়াইয়া ফিরিলাম না। চোখ দিয়া যদি বা দু এক ফোঁটা জল পড়িয়া থাকে তো হয়তো পড়িয়াছে, কিন্তু সে কথা আমার মনে নাই। তবে এই কথা মনে আছে যে দিনগুলা আর স্বপ্ন দিয়া কাটিতে চাহিল না। তবুও এমনিভাবে আরও 5-6 মাস কাটিয়া গেল। একদিন সকালে বাহিরে যাইবার উপক্রম করিতেছি, হঠাৎ একখানা অদ্ভুত পত্র আসিয়া উপস্থিত হইল। উপরে মেয়েলি কাঁচা অক্ষরে আমার নাম ও ঠিকানা। খুলিতেই পত্রের ভিতর হইতে একখানি ছোট পত্র ঠুক করিয়া মাটিতে পড়িয়া গেল। তুলিয়া লইয়া তাহার অক্ষর এবং নাম সইয়ের পানে চাহিয়া সহসা নিজের চোখ দুটাকেই যেন বিশ্বাস করিতে পারিলাম না। আমার যে মা 10 বৎসর পূর্বে দেহত্যাগ করিয়াছেন, ইহা তাঁহারই শ্রীহস্তের লেখা। নাম সই তাঁরই। পড়িয়া দেখিলাম মা তার গঙ্গাজলকে
যেমন করিয়া অভয় দিতে হয় তা দিয়াছেন। ব্যাপারটা সম্ভবত এই যে বছর 12-13 পূর্বে এই গঙ্গা জলের যখন অনেক বয়সে একটি কন্যারত্ন জন্মগ্রহণ করে, তখন তিনি দুঃখ দৈন্য এবং দুশ্চিন্তা জানাইয়া মাকে বোধ করি পত্র লিখিয়াছিলেন, এবং তাহারই প্রত্যুত্তরে আমার স্বর্গবাসিনী জননী এই গঙ্গাজল দুহিতার বিবাহের সমস্ত দায়িত্ব গ্রহণ করিয়া যে চিঠি লিখিয়াছিলেন, এখানি সেই মূল্যবান দলিল। সাময়িক করুণায় বিগলিত হইয়া মা উপসংহারে লিখিয়াছেন, সুপাত্র আর কোথাও না জোটে, তার নিজের ছেলে তো আছে। তা বটে, সংসারে সুপাত্রের যদি বা একান্ত অভাব হয়, তখন আমি তো আছি। সমস্ত লেখাটা আগাগোড়া বার দুই পড়িয়া দেখিলাম, মুন্সিয়ানা আছে বটে। মায়ের উকিল হওয়া উচিত ছিল, কারণ যত প্রকারে কল্পনা করা যাইতে পারে তিনি নিজেকে, মায়ে তাঁর বংশধরটিকেও দায়িত্ব বাঁধিয়া গিয়াছেন। দলিলের কোথাও এতটুকু ত্রুটি রাখিয়া যান নাই। সে যাই হোক, গঙ্গাজল যে এই সুদীর্ঘ 13 বৎসর কাল এই পাকা দলিলটির উপর বরাত দিয়াই নিশ্চিত নির্ভয়ে নীরবে বসিয়াছিলেন, তাহা মনে হইল না। বরঞ্চ মনে হইল বহু চেষ্টা করিয়াও অর্থ ও লোকাভাবে সুপাত্র যখন তাহার পক্ষে একেবারেই অপ্রাপ্য হইয়া উঠিয়াছে, এবং অনুরা কন্যার শারীরিক উন্নতির প্রতি দৃষ্টিপাত করিয়া পুলকে বুকের রক্ত মগজে চড়িবার উপক্রম করিয়াছে, তখনই এই হতভাগ্য সুপাত্রের উপর তাহার একমাত্র ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করিয়াছেন। মাতা বাঁচিয়া থাকিলে এই চিঠির জন্য আজ তাঁর মাথা খাইয়া ফেলিতাম, কিন্তু এখন যে উঁচুতে বসিয়া তিনি হাসিতেছেন, সেখানে লাফ দিয়াও যে তাঁর পায়ের তলায় সজোরে একটা ঢুঁ মারিয়া গায়ের জ্বালা মিটাইব, সে পথও আর আমার বন্ধ হইয়া গেছে। সুতরাং মায়ের কিছু না করিতে পারিয়া তাঁর গঙ্গাজলের কি করিতে পারি না পারি পরখ করিবার জন্য একদিন রাত্রে স্টেশনে আসিয়া উপস্থিত হইলাম। সারা রাত্রি ট্রেনে কাটাইয়া পরদিন তাহার পল্লী ভবনে আসিয়া যখন পৌঁছিলাম, তখন বেলা অপরাহ্ন। গঙ্গাজল মা প্রথমে আমাকে চিনিতে পারিলেন না। শেষে পরিচয় পাইয়া এই 13 বৎসর পরে এমন কান্নায় কাঁদিলেন যে মায়ের মৃত্যুকালে তাঁর কোনো আপনার লোক চোখের উপর তাকে মরিতে দেখিয়াও এমন করিয়া কাঁদিতে পারে নাই। বলিলেন, লোক তো ধর্ম তো, তিনিই এখন আমার মাতৃস্থানীয়া এবং দায়িত্ব গ্রহণের প্রথম সোপান স্বরূপ আমার সাংসারিক অবস্থা পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা করিতে প্রবৃত্ত হইলেন। বাবা কত রাখিয়া গিয়াছেন, মায়ের কি কি গহনা আছে এবং তাহা কাহার কাছে আছে, আমি চাকরি করি না কেন এবং করিলে কত টাকা আন্দাজ মাহিনে পাইতে পারি, ইত্যাদি ইত্যাদি। তাহার মুখ দেখিয়া মনে হইল এই আলোচনার ফল তাহার কাছে তেমন সন্তোষজনক হইল না। বলিলেন, তাঁর কোনো এক আত্মীয় বর্মামূল্যকে চাকরি করিয়া লাল হইয়া গিয়াছে, অর্থাৎ অতিশয় ধনবান হইয়াছে। সেখানকার পথে ঘাটে টাকা ছড়ানো আছে, শুধু কুড়াইয়া লইবার অপেক্ষা মাত্র। সেখানে জাহাজ হইতে নামিতে না নামিতে বাঙালিদের সাহেবেরা কাঁধে করিয়া তুলিয়া লইয়া গিয়া চাকরি দেয়। এইরূপ অনেক কাহিনী। পরে দেখিয়াছিলাম এই ভ্রান্ত বিশ্বাস শুধু তাহার একার নহে, এমন অনেক লোকই এই মায়া মরীচিকায় উন্মত্ত প্রায় হইয়া সহায় সম্বলহীন অবস্থায় সেখানে ছুটিয়া গিয়াছে, এবং মোহভঙ্গের পর তাহাদিগকে ফিরিয়া পাঠাইতে আমাদের কম ক্লেশ সহিতে হয় নাই। কিন্তু সে কথা এখন থাক। গঙ্গাজল মায়ের বর্মা মুল্লুকের বিবরণ আমাকে তীরের মতো বিঁধিল। লাল হইবার আশায় নহে, আমার মধ্যে যে ভব ঘুরেটা কিছুদিন হইতে ঝিমাইতেছিল, সে তাহার শ্রান্তি ঝাড়িয়া ফেলিয়া দিয়া এক মুহূর্তেই খাড়া হইয়া উঠিল। যে সমুদ্রকে ইতিপূর্বে শুধু দূর হইতে দেখিয়াই মুগ্ধ হইয়া গিয়াছিলাম, সেই অনন্ত অশ্রান্ত জলরাশি ভেদ করিয়া যাইতে পাইব, এই চিন্তাই আমাকে একেবারে অতিষ্ঠ করিয়া তুলিল। কোনো মতে একবার ছাড়া পাইলে হয়। মানুষকে মানুষ যত প্রকারে জেরা করিতে পারে, তাহার কোনোটাই গঙ্গাজল মা আমাকে বাদ দেন নাই। সুতরাং নিজের মেয়ের পাত্র হিসাবে আমাকে যে তিনি মুক্তি দিয়াছেন, এই বিষয়ে আমি এক প্রকার নিশ্চিতই ছিলাম।
কিন্তু রাত্রে খাবার সময় তাহার ভূমিকার ধরন দেখিয়া উদ্বিগ্ন হইয়া উঠিলাম। দেখিলাম আমাকে একেবারে হাতছাড়া করা তাহার অভিপ্রায় নয়। তিনি এই বলিয়া শুরু করিলেন যে মেয়ের বরাতে সুখ না থাকিলে যেমন কেননা টাকা কড়ি ঘর বাড়ি বিদ্যা সাধ্যি দেখিয়া দাও সমস্তই নিষ্ফল, এবং এ সম্বন্ধে নাম ধাম বিবরণাদি সহযোগে অনেকগুলি বিশ্বাসযোগ্য নজির তুলিয়াও বিফলতার প্রমাণ দেখাইয়া দিলেন। শুধু তাই নয়, অন্য পক্ষে এমন কতকগুলি লোকের নাম উল্লেখ করিলেন যাহারা আকাট মূর্খ হইয়াও শুদ্ধমাত্র স্ত্রীর আয় পয়ের জোরেই সম্প্রতি টাকার উপরে দিবারাত্রি উপবেশন করিয়া আছে। আমি তাহাকে সবিনয়ে জানাইলাম যে টাকা জিনিসটার প্রতি আমার আসক্তি থাকিলেও 24 ঘন্টা তাহার উপরেই উপবেশন করিয়া থাকাটা আমি প্রীতিকর বিবেচনা করি না, এবং এজন্য স্ত্রীর আয় পয় যাচাই করিয়া দেখিবার কৌতূহলও আমার নাই। কিন্তু বিশেষ কোনো ফল হইল না, তাহাকে নিরস্ত করা গেল না, কারণ যিনি সুদীর্ঘ 13 বৎসর পরেও এমন একটা পত্রকে দলিল রূপে দাখিল করিতে পারেন তাহাকে এত সহজে ভুলানো যায় না। তিনি বারবার বলিতে লাগিলেন ইহাকে মায়ের ঋণ বলিয়াই গ্রহণ করা উচিত, এবং যে সন্তান সমর্থ হইয়াও মাত্র ঋণ পরিশোধ করে না সে ইত্যাদি ইত্যাদি। যখন নিরতিশয় শঙ্কিত ও উদ্ভ্রান্ত হইয়া উঠিয়াছি তখন কথায় কথায় অবগত হইলাম নিকটবর্তী গ্রামে একটি সুপাত্র আছে বটে, কিন্তু 500 টাকার কম তাহাকে আয়ত্ত করা অসম্ভব। একটা ক্ষীণ আশার রশ্মি চোখে পড়িল। মাসখানেক পরে যা হোক একটা উপায় করিব কথা দিয়া পরদিন সকালেই প্রস্থান করিলাম। কিন্তু উপায় কি করিয়া করিব কোনো দিকে চাহিয়া তাহার কোনো কিনারা দেখিতে পাইলাম না। আমার উপরে আরোপিত এই বাঁধনটা যে আমার পক্ষে সত্যকার বস্তু হইতেই পারে না তাহা অনেক করিয়া নিজেকে বুঝাইতে লাগিলাম, কিন্তু তথাপি মাকে তাহার এই প্রতিশ্রুতির ফাঁস হইতে অব্যাহতি না দিয়া নিঃশব্দে সরিয়া পড়িবার কথাও কোনো মতে ভাবিতে পারিলাম না। বোধ করি এক উপায় ছিল, পিয়ারিকে বলা, কিন্তু কিছুদিন পর্যন্ত এ সম্বন্ধেও মনস্থির করিতে পারিলাম না। অনেক দিন হইলেও তাহার সংবাদও জানিতাম না। সেই পৌঁছানো খবর ছাড়া আমিও আর চিঠি লিখি নাই, সেও তাহার জবাব দেওয়া ছাড়া দ্বিতীয় পত্র লেখে নাই। বোধ করি চিঠিপত্রের ভিতর দিয়াও উভয়ের মধ্যে একটা যোগসূত্র থাকে, এ তার অভিপ্রায় ছিল না। অন্তত তাহার সেই একটা চিঠি হইতে আমি এই রূপই বুঝিয়াছিলাম। তবুও আশ্চর্য এই যে পরের মেয়ের জন্য ভিক্ষার ছলে একদিন যথার্থই পাটনায় আসিয়া উপস্থিত হইলাম। বাটিতে প্রবেশ করিয়া নিচের বসিবার ঘরের বারান্দায় দেখিলাম দুজন উর্দি পরা দারোয়ান বসিয়া আছে। তাহারা হঠাৎ একটা শ্রীহীন অপরিচিত আগন্তুক দেখিয়া এমন করিয়া চাহিয়া রহিল যে আমার সোজা উপরে উঠিয়া যাইতে সংকোচ বোধ হইল। ইহাদের পূর্বে দেখি নাই। পিয়ারির সাবেক বুড়া দারোয়ানজির পরিবর্তে কেন যে তাহার এমন দুজন বাহারে দারোয়ানের আবশ্যক হইয়া উঠিল তাহা ভাবিয়া পাইলাম না। যাই হোক, ইহাদের অগ্রাহ্য করিয়া উপরে উঠিয়া যাইব কিংবা সবিনয় অনুমতি প্রার্থনা করিব স্থির করিতে না করিতে দেখি রতন ব্যস্ত হইয়া নিচে নামিয়া আসিতেছে। অকস্মাৎ আমাকে দেখিয়া সে প্রথমে অবাক হইয়া গেল, পরে পায়ের কাছে ঢিপ করিয়া একটা প্রণাম করিয়া বলিল, কখন এলেন? এখানে দাঁড়িয়ে যে? আমি কহিলাম, এইমাত্র আসছি রতন, খবর সব ভালো? রতন ঘাড় নাড়িয়া বলিল, সব ভালো বাবু, ওপরে যান, আমি বরফ কিনে নিয়ে এখনই আসছি বলিয়া যাইতে উদ্যত হইল। আমি কহিলাম, তোমার মনিব ঠাকুরন ওপরেই আছেন? রতন কহিল, আছেন বলিয়া সে দ্রুত বেগে বাহির হইয়া গেল। উপরে উঠিয়া ঠিক পাশের ঘরটাই বসিবার ঘর। ভিতর হইতে একটা উচ্চ হাসির শব্দ এবং অনেকগুলি লোকের গলা কানে গেল। একটু বিস্মিত হইলাম, কিন্তু পরক্ষণে দ্বারের সম্মুখে আসিয়া অবাক হইয়া গেলাম। আগের বারে এই ঘরটার ব্যবহার হইতে দেখি নাই। নানা প্রকার আসবাবপত্র, টেবিল, চেয়ার প্রভৃতি অনেক জিনিস একটা কোণে গাদা করিয়া রাখা থাকিত। বড় কেহ এ ঘরে আসিত না। আজ দেখি সমস্ত ঘরটা জুড়িয়া বিছানা, আগাগোড়া কার্পেট পাতা,
তাহার উপর শুভ্র জাজিম ধপধপ করিতেছে। তাকিয়াগুলায় ওয়ার পরানো হইয়াছে, এবং তাহারই কয়েকটা আশ্রয় করিয়া জন কয়েক ভদ্রলোক আশ্চর্য হইয়া আমার পানে চাহিয়া আছেন। তাহাদের পরনে বাঙালির মতো ধুতি পিরান থাকিলেও মাথার উপর কাজ করা মসলিনের টুপিতে বিহারি বলিয়াই মনে হইল। একজোড়া বায়া তবলার কাছে একজন হিন্দুস্থানি তবলচি, এবং তাহারই অদূরে বসিয়া পিয়ারি বাইজি নিজে। একপাশে একটা ছোট হারমোনিয়াম। পিয়ারির গায়ে মুজরার পোশাক ছিল না বটে, কিন্তু সাজসজ্জারও অভাব ছিল না। বুঝিলাম এটা সঙ্গীতের বৈঠক। ক্ষণকাল বিশ্রাম চলিতেছে মাত্র। আমাকে দেখিয়া পিয়ারির মুখের সমস্ত রক্ত কোথায় যেন অন্তর্হিত হইয়া গেল। তারপরে জোর করিয়া একটু হাসিয়া বলিল, এ কি শ্রীকান্তবাবু যে, কবে এলেন? আমি কহিলাম, আজই। পিয়ারি কহিল, আজই? কখন? কোথায় উঠলেন? ক্ষণকালের জন্য হয়তোবা একটু হতবুদ্ধি হইয়া গিয়া থাকিব, না হইলে জবাব দিতে বিলম্ব হইত না। কিন্তু আপনাকে সামলাইয়া লইতেও বিলম্ব হইল না। বলিলাম, এখানকার সমস্ত লোককেই তো তুমি চেনো না, নাম শুনলে চিনতে পারবে না। যে ভদ্রলোকটি সবচেয়ে জমকাইয়া বসিয়াছিলেন, বোধ করি এ যজ্ঞের যজমান তিনি। বলিলেন, আইয়ে বাবুজি, ব্যাঠিয়ে, বলিয়া মুখ টিপিয়া একটুখানি হাসিলেন। ভাবে বুঝাইলেন যে আমাদের উভয়ের সম্বন্ধটা তিনি ঠিক আঁচ করিয়া লইয়াছেন। তাহাকে একটা সসম্মান অভিবাদন করিয়া জুতার ফিতা খুলিবার ছলে মুখ নিচু করিয়া অবস্থাটা ভাবিয়া লইতে চাহিলাম। বিচারের সময় বেশি ছিল না বটে, কিন্তু এই কয়েক মুহূর্তের মধ্যে এটা স্থির করিয়া ফেলিলাম যে ভিতরে আমার যাই থাক, বাহিরের ব্যবহারে তাহা কোনো মতেই প্রকাশ পাইলে চলিবে না। আমার মুখের কথায়, আমার চোখের চাহনিতে, আমার সমস্ত আচরণে কোনো ফাঁক দিয়া যেন অন্তরের ক্ষোভ বা অভিমানের একটি বিন্দুও বাহিরে আসিয়া না পড়িতে পারে। ক্ষণকাল পরে ভিতরে সকলের মধ্যে আসিয়া যখন উপবেশন করিলাম, তখন নিজের মুখের চেহারাটা স্বচক্ষে দেখিতে পাইলাম না সত্য, কিন্তু অন্তরে অনুভব করিলাম যে তাহাতে অপ্রসন্নতার চিহ্ন লেশ মাত্রও আর নাই। রাজলক্ষ্মীর প্রতি চাহিয়া সহাস্যে কহিলাম, বাইজি বিবি, আজ সুখদেব ঠাকুরের ঠিকানা পেলে তাকে তোমার সামনে বসিয়ে একবার মনের জোরটা তার যাচাই করে নিতুম। বলি, করেছ কি? এ যে রূপের সমুদ্র বইয়ে দিয়েছ। প্রশংসা শুনিয়া কর্মকর্তা বাবুটি আহ্লাদে গলিয়া বারংবার মাথা নাড়িতে লাগিলেন। তিনি পূর্ণিয়া জেলার লোক। দেখিলাম তিনি বাংলা বলিতে না পারিলেও বেশ বোঝেন। কিন্তু পিয়ারির কান পর্যন্ত রাঙা হইয়া উঠিল। কিন্তু সেটা যে লজ্জার নয়, রাগে, তাহাও বুঝিতে আমার বাকি রহিল না। কিন্তু ভ্রুক্ষেপ করিলাম না। বাবুটিকে উদ্দেশ্য করিয়া তেমনি হাসি মুখে বাংলা করিয়া কহিলাম, আমার আসার জন্যে আপনাদের আমোদ আহ্লাদের যদি এতটুকু বিঘ্ন হয় তো অত্যন্ত দুঃখিত হব। গান বাজনা চলুক। বাবুটি এত খুশি হয়ে উঠলেন যে আবেগে আমার পিঠের উপর একটা চাপড় মারিয়া বলিলেন, বহুত আচ্ছা বাবু, পিয়ারি বিবি, একটু ভালা সঙ্গীত হোক। সন্ধ্যার পর হবে, আর এখন নয়, বলিয়া পিয়ারি হারমোনিয়ামটা দূরে ঠেলিয়া দিয়া সহসা উঠিয়া গেল। এইবার বাবুটি আমার পরিচয় গ্রহণের উপলক্ষে নিজের পরিচয় দিতে লাগিলেন। তার নাম রামচন্দ্র সিংহ। তিনি পূর্ণিয়া জেলার একজন জমিদার। দ্বার ভাঙার মহারাজ তাঁর কুটুম্ব। পিয়ারি বিবিকে তিনি 7-8 বৎসর হইতে জানেন। সে তার পূর্ণিয়ার বাড়িতে 3-4 বার মুজরা করিয়া আসিয়াছে। তিনি নিজেও অনেকবার এখানে গান শুনিতে আসেন। কখনো কখনো 10-12 দিন পর্যন্ত থাকেন। মাস তিনেক পূর্বেও একবার আসিয়া 1 সপ্তাহ বাস করিয়া গিয়াছেন, ইত্যাদি ইত্যাদি। আমি কেন আসিয়াছি এইবার তাহা জিজ্ঞাসা করিলেন। আমি উত্তর দিবার পূর্বেই পিয়ারি আসিয়া উপস্থিত হইল। তাহার দিকে চাহিয়া কহিলাম, বাইজিকেই জিজ্ঞেস করুন না কেন এসেছি। পিয়ারি আমার মুখের প্রতি একটা তীব্র কটাক্ষ করিল, কিন্তু জবাব দিল সহজ শান্ত স্বরে। কহিল, উনি আমার দেশের লোক। আমি হাসিয়া কহিলাম, বাবুজি, মধু থাকলেই মৌমাছি এসে জোটে।
তারা দেশ বিদেশের বিচার করে না, কিন্তু বলিয়ায় দেখিলাম রহস্যটা গ্রহণ করিতে না পারিয়া পূর্ণিয়া জেলার জমিদার মুখখানা গম্ভীর করিলেন, এবং তাঁর চাকর আসিয়া যেই জানাইল সন্ধ্যাহ্নিকের জায়গা করা হইয়াছে, তিনি তখনই প্রস্থান করিলেন। তবলচি এবং আর দুইজন ভদ্রলোকও তাহার সঙ্গে সঙ্গে বাহির হইয়া গেল। তার মনের ভাবটা অকস্মাৎ কেন এমন বিকল হইয়া গেল, তাহার বিন্দু বিসর্গও বুঝিলাম না। রতন আসিয়া কহিল, মা, বাবুর বিছানা করি কোথায়? পিয়ারি বিরক্ত হইয়া বলিল, আর কি ঘর নেই রতন? আমাকে জিজ্ঞেস না করে কি এতটুকু বুদ্ধি খাটাতে পারিস নে? যা এখান থেকে, বলিয়া রতনের সঙ্গে সঙ্গে নিজেও বাহির হইয়া গেল। বেশ দেখিতে পাইলাম আমার আকস্মিক শুভাগমনে এ বাড়ির ভার কেন্দ্রটা সাংঘাতিক রকম বিচলিত হইয়া উঠিয়াছে। পিয়ারি কিন্তু অনতিকাল পরেই ফিরিয়া আসিয়া আমার মুখের দিকে খানিকক্ষণ চাহিয়া থাকিয়া কহিল, এখন হঠাৎ আশা হলো যে? বলিলাম, দেশের লোক অনেকদিন না দেখে বড় ব্যাকুল হয়ে উঠেছিলুম বাইজি। পিয়ারির মুখ আরও ভারী হইয়া উঠিল। আমার পরিহাসে সে কিছুমাত্র যোগ না দিয়া বলিল, আজ রাত্রে এখানেই থাকবে তো? আমি কহিলাম, থাকতে বলো থাকব। পিয়ারি কহিল, আমার আর বলা বলি কি, তবে তোমার হয়তো অসুবিধে হবে, যে ঘরটায় তুমি শুতে সেটাতে। আমি কহিলাম, বাবু শুচ্ছেন তাই তো? বেশ, আমি নিচে শোবো, তোমার নিচের ঘরগুলো তো চমৎকার। পিয়ারি কহিল, নিচে শোবে বলো কি? মনের মধ্যে এতটুকু বিকার নেই, দুদিনেই এত বড় পরমহংস হয়ে উঠলে কি করে? মনে মনে বলিলাম, পিয়ারি, আমাকে তুমি এখনো চেনোনি। মুখে বলিলাম, আমার তাতে মান অভিমান এক বিন্দু নেই, আর কষ্টের কথা যদি মনে করো তো সেটা একেবারে নিরর্থক। আমি বাড়ি থেকে বেরোবার সময় খাবার শোবার ভাবনাগুলো ফেলে রেখে আসি, সে তো তুমি নিজেও জানো। বেশি বিছানা থাকে তো একটা পেতে দিতে বলো, না থাকে দরকার নেই, আমার কম্বল সম্বল আছে। পিয়ারি ঘাড় নাড়িয়া বলিল, তা আছে জানি, কিন্তু এতে তোমার মনে কোনো রকম দুঃখ হবে না তো? আমি হাসিয়া বলিলাম, না, কারণ স্টেশনে পড়ে থাকার চেয়ে এটা ঢের ভালো। পিয়ারি ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, কিন্তু আমি হলে বরঞ্চ গাছতলায় পড়ে থাকতুম, এত অপমান সহ্য করতুম না। তাহার উত্তেজনা লক্ষ্য করিয়া আমি না হাসিয়া পারিলাম না। সে যে কি কথা আমার মুখ হইতে শুনিতে চায় তাহা আমি অনেকক্ষণ টের পাইয়াছিলাম, কিন্তু শান্ত স্বাভাবিক কণ্ঠে জবাব দিলাম, আমি এত নির্বোধ নই যে মনে করব তুমি ইচ্ছে করে আমাকে নিচে শুতে বলে অপমান করছো। তোমার সাধ্য থাকলে তুমি সেবারের মতোই আমার শোবার ব্যবস্থা করতে। সে যাক, এই তুচ্ছ ব্যাপার নিয়ে কথা কাটাকাটি করবার দরকার নেই। তুমি রতনকে পাঠিয়ে দাও গে, আমাকে নিচের ঘরটা দেখিয়ে দিয়ে আসুক। আমি কম্বল বিছিয়ে শুয়ে পড়ি, ভারী ক্লান্ত হয়ে পড়েছি। পিয়ারি কহিল, তুমি জ্ঞানী লোক, তুমি আমার ঠিক অবস্থা বুঝবে না তো বুঝবে কে? যাক, বাঁচলুম, বলিয়া সে একটা দীর্ঘশ্বাস চাপিয়া লইয়া জিজ্ঞাসা করিল, হঠাৎ আসার সত্যি কারণটা শুনতে পাই নাকি? বলিলাম, প্রথম কারণটা শুনতে পাবে না, কিন্তু দ্বিতীয়টা পাবে। পিয়ারি জিজ্ঞাসা করিল, প্রথমটা পাবো না কেন? আমি কহিলাম, অনাবশ্যক বলে। পিয়ারি জিজ্ঞাসা করিল, আচ্ছা দ্বিতীয়টা শুনি। আমি কহিলাম, আমি বর্মায় যাচ্ছি, হয়তো আর কখনো দেখা হবে না, অন্তত অনেক দিন যে দেখা হবে না সে নিশ্চয়। যাবার আগে একবার দেখতে এলুম। রতন ঘরে ঢুকিয়া বলিল, বাবু, আপনার বিছানা তৈরি হয়েছে, আসুন। খুশি হইয়া কহিলাম, চল। পিয়ারিকে বলিলাম, আমার ভারী ঘুম পাচ্ছে, ঘণ্টাখানেক পরে যদি সময় পাও তো একবার নিচে এসো, আমার আরও কথা আছে, বলিয়া রতনের সঙ্গে বাহির হইয়া গেলাম। পিয়ারি নিজের শোবার ঘরে আনিয়া রতন যখন আমাকে শয্যা দেখাইয়া দিল তখন বিস্ময়ের আর অবধি রহিল না। বলিলাম, আমার বিছানা নিচের ঘরে না করে এ ঘরে করা হলো কেন? রতন আশ্চর্য হইয়া কহিল, নিচের ঘরে? আমি বলিলাম, সেই রকমই তো কথা ছিল। সে অবাক হইয়া ক্ষণকাল আমার পানে চাহিয়া থাকিয়া শেষে বলিল, আপনার বিছানা হবে নিচের ঘরে?
আপনি কি যে তামাশা করেন বাবু, বলিয়া হাসিয়া চলিয়া যাইতেছিল। আমি ডাকিয়া জিজ্ঞাসা করিলাম, তোমার মনিব শোবেন কোথায়? রতন কহিল, বঙ্কুবাবুর ঘরে তাঁর বিছানা ঠিক করে দিয়েছি। কাছে আসিয়া দেখিলাম এ সেই রাজলক্ষ্মীর 1.5 হাত চওড়া তক্তাপোষের উপর বিছানা পাতা হয় নাই, একটা মস্ত খাটের উপর মস্ত পুরু গদি পাতিয়া রাজসজ্জা প্রস্তুত হইয়াছে। শিয়রের কাছে একটা ছোট টেবিলের উপর সেজের মধ্যে বাতি জ্বলিতেছে। একধারে কয়েকখানি বাংলা বই, অন্য ধারে একটা বাটির মধ্যে কতকগুলি বেলফুল। চোখ চাহিবা মাত্র টের পাইলাম এর কোনোটাই ভৃত্যের হাতে তৈরি হয় নাই। যে বড় ভালোবাসে এসব তাহারই স্বহস্ত প্রস্তুত। উপরের চাদরখানি পর্যন্ত যে রাজলক্ষ্মী নিজের হাতে পাতিয়া রাখিয়া গেছে, এ যেন নিজের অন্তরের ভিতর হইতে অনুভব করিলাম। আজ ওই লোকটার সম্মুখে আমার অচিন্তপূর্ব অভ্যাগমে রাজলক্ষ্মী হতবুদ্ধি হইয়া প্রথমে যে ব্যবহারই করুক, আমার নির্বিকার ঔদাসীন্যে মনে মনে সে যে কতখানি শঙ্কিত হইয়া উঠিতেছিল তাহা আমার অগোচর ছিল না। এবং কেন যে আমার মধ্যে একটা ঈর্ষার প্রকাশ দেখিবার জন্য সে এতক্ষণ ধরিয়া এত প্রকারে আমাকে আঘাত করিয়া ফিরিতেছিল তাহাও আমি বুঝিয়াছিলাম। কিন্তু সমস্ত জানিয়াও যে নিজের নিষ্ঠুর রূঢ়তাকেই পৌরুষ জ্ঞান করিয়া তাহার অভিমানের কোনো মান্য রাখি নাই, তাহার প্রত্যেক ক্ষুদ্র আঘাতটিকেই শত গুণ করিয়া ফিরাইয়া দিয়াছি, এই অন্যায় আমার মনের মধ্যে এখন ছুঁচের মতো বিঁধিতে লাগিল। বিছানায় শুইয়া পড়িলাম, কিন্তু ঘুমাইতে পারিলাম না। নিশ্চয় জানিতাম একবার সে আসিবেই। এখন সেই সময়টুকুর জন্যই উদ্গ্রীব হইয়া রহিলাম। শ্রান্তিবশত হয়তো একটুখানি ঘুমাইয়াও পড়িয়াছিলাম। সহসা চোখ মেলিয়া দেখিলাম পিয়ারি আমার গায়ের উপর একটা হাত রাখিয়া বসিয়াছে। উঠিয়া বসিতেই সে কহিল, বর্মায় গেলে মানুষ আর ফেরে না, সে খবর জানো? আমি কহিলাম, না, তা জানি নে। পিয়ারি জিজ্ঞাসা করিল, তবে? আমি কহিলাম, ফিরতেই হবে এমন তো কারো মাথার দিব্যি নেই। পিয়ারি কহিল, নেই? তুমি কি পৃথিবীর সকলের মনের কথাই জানো নাকি? কথাটা অতি সামান্য, কিন্তু সংসারের এই একটা ভারী আশ্চর্য যে মানুষের দুর্বলতা কখন কোন ফাঁক দিয়া যে আত্মপ্রকাশ করিয়া বসে তাহা কিছুতেই অনুমান করা যায় না। ইতিপূর্বে কত অসংখ্য গুরুতর কারণ ঘটিয়া গিয়াছে, আমি কোনো দিন আপনাকে ধরা দিই নাই, কিন্তু আজ তাহার মুখের এই অত্যন্ত সোজা কথাটা সহ্য করিতে পারিলাম না। মুখ দিয়া সহসা বাহির হইয়া গেল, সকলের মনের কথা তো জানি নে রাজলক্ষ্মী, কিন্তু একজনের জানি, যদি কোনো দিন ফিরে আসি তো শুধুই তোমার জন্যই আসব। তোমার মাথার দিব্যি আমি অবহেলা করব না। পিয়ারি আমার পায়ের উপর একেবারে ভাঙিয়া উপুর হইয়া পড়িল। আমি ইচ্ছা করিয়াই পা টানিয়া লইলাম না, কিন্তু মিনিট 10 কাটিয়া গেলেও যখন সে মুখ তুলিল না, তখন তাহার মাথার উপর আমার ডান হাতখানা রাখিতেই সে একবার শিহরিয়া কাঁপিয়া উঠিল, কিন্তু তেমনি পড়িয়া রহিল। মুখও তুলিল না, কথাও কহিল না। বলিলাম, উঠে বসো, এ অবস্থায় কেউ দেখলে সে ভারী আশ্চর্য হয়ে যাবে। কিন্তু পিয়ারি একটা জবাব পর্যন্ত যখন দিল না, তখন জোর করিয়া তুলিতে গিয়া দেখিলাম তাহার নীরব অশ্রুতে সেখানকার সমস্ত চাদরটা একেবারে ভিজিয়া গেছে। টানাটানি করিতে সে রুদ্ধস্বরে বলিয়া উঠিল, আগে আমার 2-3টে কথার জবাব দাও, তবে আমি উঠব। আমি জিজ্ঞাসা করিলাম, কি কথা বলো? পিয়ারি কহিল, আগে বলো, ও লোকটা এখানে থাকাতে তুমি আমাকে কোনো মন্দ মনে করনি? আমি কহিলাম, না। পিয়ারি আবার একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিল, কিন্তু আমি যে ভালো নই সে তো তুমি জানো, তবে কেন সন্দেহ হয় না? প্রশ্নটা অত্যন্ত কঠিন। সে যে ভালো নয় তাও জানি, সে যে মন্দ এও ভাবিতে পারি না। চুপ করিয়া বসিয়া রহিলাম। হঠাৎ সে চোখ মুছিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিয়া বলিল, আচ্ছা, জিজ্ঞেস করি তোমাকে, পুরুষ মানুষ যত মন্দই হয়ে যাক, ভালো হতে চাইলে তাকে তো কেউ মানা করে না,
কিন্তু আমাদের বেলায় সব পথ বন্ধ কেন? অজ্ঞানে অভাবে পড়ে একদিন যা করেছি, চিরকাল আমাকে তাই করতে হবে কেন? কেন আমাদের তোমরা ভালো হতে দেবে না? আমি বলিলাম, আমরা কোনোদিন মানা করি নে, আর করলেও সংসারে ভালো হবার পথ কেউ কারো আটকে রাখতে পারে না। পিয়ারি অনেকক্ষণ পর্যন্ত চুপ করিয়া আমার মুখের পানে চাহিয়া থাকিয়া শেষে ধীরে ধীরে বলিল, বেশ, তাহলে তুমিও আটকাতে পারবে না। আমি জবাব দিবার পূর্বেই রতনের কাশির শব্দ দ্বারের কাছে শুনিতে পাওয়া গেল। পিয়ারি ডাকিয়া কহিল, কি রে রতন? রতন মুখ বাড়াইয়া বলিল, মা, রাত্রি তো অনেক হলো, বাবুর খাবার নিয়ে আসবে না? বামুন ঠাকুর ঢুলে ঢুলে রান্নাঘরেই ঘুমিয়ে পড়েছে। তাই তো, তোদের কারুর যে এখনো খাওয়া হয়নি, বলিয়া পিয়ারি ব্যস্ত এবং লজ্জিত হইয়া উঠিয়া দাঁড়াইল। আমার খাবারটা সে বরাবর নিজের হাতেই লইয়া আসিত, আজও আনিবার জন্য দ্রুত পদে চলিয়া গেল। আহার শেষ করিয়া যখন বিছানায় শুইয়া পড়িলাম, তখন রাত্রি 1টা বাজিয়া গেছে। পিয়ারি আসিয়া আবার আমার পায়ের কাছে বসিল, বলিল, তোমার জন্য অনেক রাত্রি একলা জেগে কাটিয়েছি, আজ তোমাকেও জাগিয়ে রাখব, বলিয়া সম্মতির জন্য অপেক্ষা মাত্র না করিয়া পায়ের বালিশটা টানিয়া লইয়া বাঁ হাতটা মাথায় দিয়া আর হইয়া পড়িয়া বলিল, আমি অনেক ভেবে দেখলুম, তোমার অত দূরদেশে যাওয়া কিছুতেই হতে পারে না। জিজ্ঞাসা করিলাম, কি হতে পারে তাহলে? এমনি করে ঘুরে ঘুরে বেড়ানো? পিয়ারি তাহার জবাব না দিয়া বলিল, তাছাড়া কিসের জন্যে বর্মায় যেতে চাচ্ছ শুনি? চাকরি করতে, ঘুরে বেড়াতে নয়। আমার কথা শুনিয়া পিয়ারি উত্তেজনায় সোজা হইয়া উঠিয়া বসিয়া বলিল, দেখো, অপরকে যা বলো তা বলো, কিন্তু আমাকে ঠকিও না। আমাকে ঠকালে তোমার ইহকালও নেই, পরকালও নেই, তা জানো? সেটা বিলক্ষণ জানি, এবং কি করতে বলো তুমি? আমার স্বীকারোক্তিতে পিয়ারি খুশি হইল, হাসি মুখে বলিল, মেয়ে মানুষে চিরকাল যা বলে থাকে আমিও তাই বলি, একটা বিয়ে করে সংসারী হও, সংসার ধর্ম প্রতিপালন করো। প্রশ্ন করলাম, সত্যি খুশি হবে তাতে? সে মাথা নাড়িয়া কানের দুল দুলাইয়া স্ব উৎসাহে কহিল, নিশ্চয়ই, 100 বার। এতে আমি সুখী হব না তো সংসারে কে হবে শুনি? বলিলাম, তা জানি নে, কিন্তু এ আমার একটা দুর্ভাবনা গেল। বাস্তবিক এই সংবাদ দেবার জন্যই আমি এসেছিলাম যে বিয়ে না করে আমার আর উপায় নেই। পিয়ারি আর একবার তাহার কানের স্বর্ণাভরণ দুলাইয়া মহা আনন্দে বলিয়া উঠিল, আমি তো তাহলে কালীঘাটে গিয়ে পূজা দিয়ে আসব, কিন্তু মেয়ে আমি দেখে পছন্দ করব, তা বলে দিচ্ছি। আমি বলিলাম, তার আর সময় নেই, পাত্রী স্থির হয়ে গেছে। আমার গম্ভীর কণ্ঠস্বর বোধ করি পিয়ারি লক্ষ্য করিল। সহসা তাহার হাসি মুখে একটা ম্লান ছায়া পড়িল। কহিল, বেশ তো, ভালোই তো, স্থির হয়ে গেলে তো পরম সুখের কথা। বলিলাম, সুখ দুঃখ জানি নে রাজলক্ষ্মী, যা স্থির হয়ে গেছে তাই তোমাকে জানাচ্ছি। পিয়ারি হঠাৎ রাগিয়া উঠিয়া বলিল, যাও, চালাকি করতে হবে না, সব মিছে কথা। আমি কহিলাম, একটা কথাও মিথ্যে নয়, চিঠি দেখলেই বুঝতে পারবে, বলিয়া জামার পকেট হইতে 2খানা পত্রই বাহির করিলাম। কই দেখি চিঠি, বলিয়া হাত বাড়াইয়া পিয়ারি চিঠি 2খানা হাতে লইতেই তাহার সমস্ত মুখখানা যেন অন্ধকার হইয়া গেল। হাতের মধ্যে পত্র 2খানা ধরিয়া রাখিয়াই বলিল, পরে চিঠি পড়বার আমার দরকারই বাকি, তা কোথায় স্থির হইল? আমি কহিলাম, পড়ে দেখো। পিয়ারি কহিল, আমি পরের চিঠি পড়ি নে। তাহলে পরের খবর তোমার জেনেও কাজ নেই, আমি উত্তর করিলাম। পিয়ারি কহিল, আমি জানতেও চাই নে, বলিয়া সে ঝুপ করিয়া আবার শুইয়া পড়িল। চিঠি 2টা কিন্তু তাহার মুঠার মধ্যেই রহিল। বহুক্ষণ পর্যন্ত সে কোনো কথা কহিল না। তারপরে ধীরে ধীরে উঠিয়া গিয়া দ্বীপের সম্মুখে মেজের উপর সেই 2খানা পত্র লইয়া সে স্থির হইয়া বসিল। লেখাগুলা বোধ করি সে 2-3 বার করিয়া পাঠ করিল, তারপরে উঠিয়া আসিয়া আবার তেমনি করিয়া শুইয়া পড়িল। অনেকক্ষণ পর্যন্ত চুপ করিয়া থাকিয়া কহিল, ঘুমোলে? আমি কহিলাম, না। পিয়ারি কহিল, এখানে আমি কিছুতেই বিয়ে দেব না, সে মেয়ে ভালো নয়, তাকে আমি ছেলেবেলা দেখেছি।
আমি কহিলাম, মায়ের চিঠি পড়লে? সে কহিল, হ্যাঁ, কিন্তু খুড়িমার চিঠিতে এমন কিছু লেখা নেই যে তোমাকে তাকে ঘাড়ে করতে হবে। আর থাক ভালো না থাক ভালো, এ মেয়ে আমি কোনো মতেই ঘরে আনব না। কীরকম মেয়ে ঘরে আনতে চাও শুনতে পাই কি? আমি জিজ্ঞাসা করিলাম। সে কহিল, সে আমি এখনই কি করে বলবো, বিবেচনা করে দেখতে হবে তো। একটুখানি চুপ করিয়া থাকিয়া হাসিয়া বলিলাম, তোমার পছন্দ আর বিবেচনার উপর নির্ভর করে থাকতে হলে আমাকে আইবুড়ো নাম খণ্ডাতে আর এক জন্ম এগিয়ে যেতে হবে, এতে কুলোবে না। যাক, যথা সময় তাই না হয় যাব, আমার তাড়াতাড়ি নেই। কিন্তু এই মেয়েটিকে তুমি উদ্ধার করে দিও, 5 টাকা হলেই তা হবে। আমি তার মুখেই শুনে এসেছিলাম। পিয়ারি উৎসাহে আর একবার উঠিয়া বসিয়া বলিল, কালই আমি টাকা পাঠিয়ে দেব, খুড়িমার কথা মিথ্যা হতে দেব না। একটুখানি থামিয়া কহিল, সত্যি বলছি তোমাকে, এ মেয়ে ভালো নয় বলেই আমার আপত্তি, নইলে। আমি জিজ্ঞাসা করিলাম, নইলে কি? পিয়ারি কহিল, নইলে আবার কি, তোমার উপযুক্ত মেয়ে আমি খুঁজে বার করে তবে কথার উত্তর দেব, এখন নয়। মাথা নাড়িয়া বলিলাম, তুমি মিথ্যে চেষ্টা করো না রাজলক্ষ্মী, আমার উপযুক্ত মেয়ে তুমি কোনো দিন খুঁজে বার করতে পারবে না। সে অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া হঠাৎ বলিয়া উঠিল, আচ্ছা, সে না হয় নাই পারব, কিন্তু তুমি বর্মায় যাবে, আমাকে সঙ্গে নেবে? তাহার প্রস্তাব শুনিয়া হাসিলাম। কহিলাম, আমার সঙ্গে যেতে তোমার সাহস হবে? পিয়ারি আমার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া বলিল, সাহস? এ কি একটা শক্ত কথা বলে তুমি মনে করো? আমি যাই করি, কিন্তু তোমার এই সমস্ত বাড়ি ঘর জিনিসপত্র বিষয় আশয় তার কি হবে? পিয়ারি কহিল, যা ইচ্ছে তা হোক, তোমাকে চাকরি করবার জন্যে যখন এত দূরে যেতে হলো, এত থাকতেও কোনো কাজেই কিছু এলো না, তখন বঙ্কুকে দিয়ে যাব। এ কথার জবাব দিতে পারিলাম না। খোলা জানালার বাহিরে অন্ধকারে চাহিয়া চুপ করিয়া বসিয়া রহিলাম। সে পুনরায় কহিল, অত দূরে না গেলেই কি নয়? এসব তোমার কি কোনোদিন কোনো কাজেই লাগতে পারে না? আমি কহিলাম, না, কোনোদিন নয়। পিয়ারি ঘাড় নাড়িয়া বলিল, সে আমি জানি, কিন্তু নেবে আমাকে সঙ্গে? বলিয়া আমার পায়ের উপর ধীরে ধীরে আবার তাহার হাতখানা রাখিল। একদিন এই পিয়ারি আমাকে যখন তাহার বাড়ি হইতে একরকম জোর করিয়াই বিদায় করিয়াছিল, সেদিন তাহার অসাধারণ ধৈর্য ও মনের জোর দেখিয়া অবাক হইয়া গিয়াছিলাম। আজ তাহারই আবার এত বড় দুর্বলতা, এই করুণ কণ্ঠের সকাতর মিনতি সমস্ত একসঙ্গে মনে করিয়া আমার বুক ফাটিতে লাগিল। কিন্তু কিছুতেই স্বীকার করিতে পারিলাম না। বলিলাম, তোমাকে সঙ্গে নিতে পারিনে বটে, কিন্তু যখনই ডাকবে তখনই ফিরে আসব। যেখানেই থাকি চিরদিন আমি তোমারই থাকব রাজলক্ষ্মী। এই পাপিষ্ঠার হয়ে তুমি চিরদিন থাকবে? পিয়ারি জিজ্ঞাসা করিল। আমি কহিলাম, হ্যাঁ, চিরদিন থাকব। পিয়ারি কহিল, তাহলে তো তোমার কোনো দিন বিয়েও হবে না বলো? আমি কহিলাম, না, তার কারণ তোমার অমতে তোমাকে দুঃখ দিয়ে এ কাজে আমার কোনো দিন প্রবৃত্তি হবে না। পিয়ারি অপলক চক্ষে কিছুক্ষণ আমার মুখের প্রতি চাহিয়া রহিল। তাহার পরে তাহার 2 চক্ষু অশ্রু জলে পরিপূর্ণ হইয়া বড় বড় ফোঁটা গাল বাহিয়া টপ টপ ঝরিয়া পড়িতে লাগিল। চোখ মুছিয়া গাঢ়স্বরে কহিল, এই হতভাগিনীর জন্যে তুমি সমস্ত জীবন সন্ন্যাসী হয়ে থাকবে? বলিলাম, তা আমি থাকব। তোমার কাছে যে জিনিস আমি পেয়েছি তার বদলে সন্ন্যাসী হয়ে থাকাটা আমার লোকসান নয়। যেখানেই থাকি না কেন আমার এই কথাটা তুমি কোনোদিন অবিশ্বাস করো না। পলকের জন্য দুইজনের চোখাচোখি হইল এবং পরক্ষণেই সে বালিশের উপর মুখ গুঁজিয়া উপুর হইয়া পড়িল। শুধু উচ্ছ্বসিত ক্রন্দনের আবেগে তাহার সমস্ত শরীরটা কাঁপিয়া কাঁপিয়া ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। মুখ তুলিয়া চাহিলাম। সমস্ত বাড়িটা গভীর সুষুপ্তিতে আচ্ছন্ন, কোথাও কেহ জাগিয়া নাই। একবার শুধু মনে হইল
জানালার বাহিরে অন্ধকার রাত্রি তাহার কত উৎসবের প্রিয় সহচরী পিয়ারি বাইজির বুক ফাটা অভিনয় আজ যেন নিঃশব্দে চোখ মেলিয়া অত্যন্ত পরিতৃপ্তির সহিত দেখিতেছে। ইতি শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় খণ্ডের প্রথম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।